হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই পুষ্পা ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর যে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটারই হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। তো আজকে আমাদের হচ্ছে এটা 7 নম্বর যে সেট সেটা, আর এর আগে আমাদের যে 6টি সেট সেটা কিন্তু তোমাদের জন্য, যারা দেখোনি তাদের জন্য কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। আর দেখলেই কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষাতে ভালো রেজাল্ট আসবে। আর এরপর আমাদের আরো 2টি ভিডিও আসবে, তাহলে টোটালে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সেট তাহলে 9টি আমাদের সেট হবে। এই 9টি সেট যদি ভালোভাবে যারা প্র্যাকটিস করবে তাদের কিন্তু অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর পরীক্ষা ভালো করতে গেলেই কিন্তু আমাদেরকে অনেক করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমাদের ম্যাথের রেজাল্ট ভালো আসবে। আর এই যে 9টি সেট, তারপর কিন্তু আমাদের এক্সট্রা যে নলেজ ম্যাথের, সেটার উপর কিন্তু আমাদের 10টি পরপর ভিডিও আসবে। সেই ভিডিওগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এই ম্যাথ যে পরবর্তী আমাদের যে এই ভিডিওটিতে ম্যাথগুলো হবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে নিই। দেখো এখানে এবার আমাদের এক দাগের কোশ্চেনটা বলেছে যে দেখো এখানে কিন্তু আমাদের একটা সরল দেওয়া আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করব। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে যে 0.75 গণিত 0.75 প্লাস 0.25 গণিত 0.25 প্লাস 2 গণিত 0.75 গণিত 0.25, তাহলে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, দেখো এখানে আমরা প্রথমে লিখে নেব এই যে যেগুলো দশমিক দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে এখানে 0.75 ইকুয়াল টু কি আমরা লিখতে পারি 75/100 গণিত আবার 75/100, এখানে প্লাস রয়েছে প্লাস দিলাম, তারপর হচ্ছে 25/100 এটা গণিত 25/100 প্লাস এবার দেখো এখানে 2 গণিত 0.75 গণিত 2.25 এটা রয়েছে। তাহলে এবার দেখো আমরা এখানে একবারে পুরোপুরি লিখে দিচ্ছি যে এখানে 2 গণিত, তাহলে উপরে একবার দেখো 75 হচ্ছে আর একটা হচ্ছে 25, তাহলে এটা বাই আমরা কি লিখতে পারি, দেখো এখানে 2 এর নিচে যেহেতু 2 এর সঙ্গে যেহেতু কোনো দশমিক নেই সেজন্য এখানে 2 এর জন্য কিছু বসবে না, আর এখানে 0.75 এর জন্য এখানে আমাদের একটা 100 লিখবো আর হচ্ছে এখানে গণিত আর হচ্ছে 0.25 এটার জন্য একটা 100 লিখবো। এবার দেখো আমরা কাটাকাটি করছি, তাহলে এখানে 75 আর 100 কাটলাম, তাহলে এখানে হলো যদি আমরা 25 দিয়ে যদি কাটি তাহলে এখানে আমাদের কত হয় 3 25 75, তাহলে এখানে 3 হলো আর এখানে দেখো 4 4 25 100, 3 25 75 আর এখানে 4 25 100, আর এবার দেখো 25 কে 25 আর হচ্ছে 4 25 100, 25 কে 25 4 25 এবং 100। এবার দেখো এখানে হচ্ছে এই যে 75 আর 100 এখানে কাটছি, তাহলে এখানে হয় আমাদের 3 25 75 4 25 100, 25 কে 25 মানে এই যে 25 আর এখানে আমাদের 100 রয়েছে এটাকে কাটছি, তাহলে 25 কে 25 আর এখানে হচ্ছে 4 25 100। এবার দেখো এখানে আমরা ইকুয়াল টু দিয়ে লিখছি ইকুয়াল টু, তাহলে এবার আমরা কি লিখতে পারি, এখানে দেখো আমাদের এই যে এখানে যেটা উপরে যেটা রইলো এই যে এইখান থেকে এতটা পর্যন্ত, তাহলে এখানে 3 আর 3 গুণ করে কত হয় 9, তাহলে এখানে হচ্ছে 9 বা এখানে 4 আর 4 তাহলে 16, এটা প্লাস দিলাম, দেখো প্লাস রয়েছে। এবার এখান থেকে এইটুকুটা, তাহলে উপরে 1 আর 1 গুণ করলে কত হয় 1, এটা বাই 4 4 কত হয় 16 এটা লিখলাম। এবার এটা প্লাস, এবার দেখো এখানে উপরে এখানে আমাদের কত রয়েছে যে 2 দিয়ে কিন্তু 4 কে কাটে, তাহলে এখানে 2 দুগুণ 4 করে দিলাম। এবার দেখো উপরে আছে 3 আর 1, তাহলে এখানে হলো 3 বা এখানে 4 দুগুণ কত হয় 8। এবার দেখো আমরা এখানে যোগটা করে দিচ্ছি। এবার যদি দেখো এবার যদি আমরা যোগটা করি তাহলে আমাদের কি হবে, এখানে কিন্তু 16 16 আর 8, তাহলে এটা আমাদের লসাগু কত হবে, এখানে কিন্তু আমাদের লসাগু হবে 16। এবার দেখো আমরা কি করব, এবার তাহলে যোগটা করতে হলে কি হয়, এখানে 16 কে এখানে নিচে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 16 কে 16 1 হলো আর 9 কে 9, 9 প্লাস আবার এখানে 16 কে 16 আর উপরে আছে 1, তাহলে এখানে কত হয় 16 এখানে 16 কে 16 তাহলে 1 হলো, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হলো, এটা প্লাস দিলাম। এবার তাহলে এখানে 16 আর 8, তাহলে এখানে 8 দুগুণে 16 2 আর 3 দুগুণে কত হয় 6,
এবার এটা ইকুয়াল টু দেখো এখানে আমাদের 16 হয়, আর এখানে কত হয় 6 আর 7, 7 7 14, 15 16, তাহলে উপরে হলো 16। এবার 16 16 কেটে দিলাম, ইকুয়াল টু হলো আমাদের 1। তাহলে এখানে আমাদের অত বড় যে সরলটা যেটা দেওয়া ছিল, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই সরলটার আমাদের মান হলো কত 1, এই যে 1। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তবে এবার দেখো আমরা 2 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 2 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার 96 সেন্টিমিটার এবং প্রস্থ 6 মিটার 72 সেন্টিমিটার। একই আকারে কমপক্ষে কতগুলি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝেটি ভরাট করা যাবে তা হিসেব করে লেখো। এটা আমাদের বার করতে দিয়েছে, মানে হচ্ছে ওই যে বর্গাকার যে আমাদের টালিগুলো সেগুলো ওই ঘরের মেঝেতে কয়টি বসবে ভরাট ভাবে সেটাই বের করতে দিয়েছে। তাহলে এখানে কিন্তু দৈর্ঘ্য যেটা একটা দিয়েছে মিটার একটা সেন্টিমিটার, তাহলে যে কোনো একটাতে নিয়ে যেতে হবে, তাহলে সেন্টিমিটার নিয়ে যাব। তাহলে এখানে দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য এটা ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারি এখানে 8 মিটার, মানে সেন্টিমিটার যদি নিয়ে যাই 8কে, তাহলে আমাদের কত হবে 8 মিটারকে তাহলে 800, তাহলে এখানে হচ্ছে 800, এটা প্লাস এই যে 96 সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 896 সেমি। আর যে আমাদের প্রস্থ রয়েছে এটা দেখো 6 মিটার 72 সেন্টিমিটার, তাহলে এটাকে কিন্তু আমরা সেন্টিমিটার নিয়ে আসবো। তাহলে এখানে প্রস্থ এটা ইকুয়াল টু, তাহলে 6 মিটার মানে হচ্ছে 600 সেন্টিমিটার, এটা প্লাস হচ্ছে 72 সেন্টিমিটার, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 672 সেমি। এবার তাহলে এবার আমরা কি করব, এবার আমরা জানি যে যদি আমরা এই যে আয়তাকার যে মেঝে, এই মেঝে যদি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গসাগু বার করি তাহলে কিন্তু এই টালির কমপক্ষে যে দৈর্ঘ্য বা প্রস্থের যে মান সেটা কিন্তু আমাদের পাওয়া যাবে। তাহলে এবার দেখো দৈর্ঘ্য আর প্রস্থের আমরা গসাগুটা বার করে নিচ্ছি। তাহলে এবার দেখো আমরা গসাগুটা ভাগ প্রক্রিয়া করে নিচ্ছি। তাহলে এখানে যে 672কে তাহলে আমাদের কি করতে হবে 896 দিয়ে ভাগ করতে হবে, 896কে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো এখানে 672কে 672 আমরা লিখছি, 672কে 672। এবার যদি আমরা বাদ দিই তাহলে এখানে কত হয় 4 হয়, 7 থেকে 9 থেকে 7 বাদ দিলে এখানে হয় 2, আর 8 থেকে 6 বাদ দিলে এখানে হয় 2। এবার 224কে 224 দিয়ে এবার আমরা 672কে ভাগ করব। তাহলে যদি আমরা 3 দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমাদের 672 হয়। এবার তাহলে এখানে আমাদের গসাগু কত বেরোলো, গসাগু আমাদের বেরোলো হচ্ছে 224। তাহলে 224টা কি, ওই যে টালি, সেই টালিটা হচ্ছে কমপক্ষে দৈর্ঘ্য বা প্রস্থের মান 224টা। এবার আমরা কি জানি, এবার যদি আমরা কমপক্ষে কতগুলো টালি বসবে এটা যদি আমরা বার করতে যাই তাহলে আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো যদি আমরা টালির ক্ষেত্রফলকে যদি আমরা ওই যে দৈর্ঘ্য আর প্রস্থ মানে মেঝের যে দৈর্ঘ্য প্রস্থের যে ক্ষেত্রফল সেটাকে যদি আমরা ভাগ করি, কি দিয়ে ভাগ করব না এই যে টালির যে ক্ষেত্রফল সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের কি বেরোবে, কয়টা টালি বসবে মেঝেতে সেটা কিন্তু পাওয়া যাবে। তাহলে দেখো এবার আমরা ক্ষেত্রফল মানে দুটি যে ক্ষেত্রফল সেটা দিয়ে আমরা ভাগ করছি, তাহলে কি হয় আমাদের দেখা যাক। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি, যদি মেঝের যদি ক্ষেত্রফল, তাহলে আমাদের মেঝের প্রস্থ কত ছিল, আমাদের প্রস্থ ছিল হচ্ছে 672। তাহলে এদের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল তাহলে 672, এটা গণিত হচ্ছে 896। এবার এই যে এই মেঝের ক্ষেত্রফলকে যদি আমরা টালির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের কয়টি টালি বসবে সেটা পাওয়া যাবে। তাহলে এটা বাই আমাদের মানে প্রায় যে মান যে টালি সেটা আমাদের কত ছিল 224, তাহলে ক্ষেত্রফল কি হবে 224, এটা গণিত 224। তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করছি, 224কে 224 দিয়ে যদি আমরা 672কে যদি কাটি তাহলে এখানে হয় 3, আর যদি যে 224 দিয়ে যদি আবার 896কে যদি কাটি তাহলে আমাদের কত 4 হবে। তাহলে এবার এটা ইকুয়াল টু 3 4 কত হয় 12টি। তাহলে এখানে আমাদের যে অ্যান্সার হলো সেটা হলো 12টি টালি বসবে ওই মেঝেটিতে। তাহলে প্রথম আমাদের কোশ্চেন কি ছিল, এবার যখন আমরা অ্যান্সারটা লিখবো তখন কিভাবে লিখবো, যে একই আকারে কমপক্ষে 12টি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝেটি ভরাট করা যাবে, এবার কিন্তু লিখতে হবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এবার দেখো আমরা 3 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 3 দাগের কোশ্চেনে বলেছে যে 15 মাইনাস n ব্র্যাকেট দেওয়া আছে, তারপর -3 প্লাস 7 এর বিপরীত সংখ্যা। তাহলে এখানে 7 এর বিপরীত সংখ্যা আমরা কি
তাহলে 7 এর বিপরীত সংখ্যা আমাদের -7। তাহলে দেখো এখানে আমরা লিখছি, এখানে 15 মাইনাস, এখানে ব্র্যাকেট -3, 7 এর বিপরীত সংখ্যার উপরে প্লাস দিয়ে দিই, 7 এর বিপরীত সংখ্যা আমাদের কত, -7। এবার এটা ইকুয়াল টু, তাহলে এখানে আমাদের দেখো 15 যেটা আছে, তাহলে এখানে 15টা 15 লিখে দিলাম। এবার দেখো মাইনাসে এই যে মাইনাস আর এই মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, তাহলে +3 লিখলাম। এবার দেখো এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় আমরা জানি, মাইনাস হয়, তাহলে মাইনাস লিখলাম, তাহলে -7। এবার এটা ইকুয়াল টু, দেখো এখানে প্লাস 15 কোনটাতে আছে, যে +3 আছে আর এখানে 15 আগে প্লাস আছে, তাহলে এখানে 15 আর 3 কত হয় আমাদের 18 হয়, তাহলে 18 আর এই যে -7, এটা ইকুয়াল টু আমাদের কত হয়, 11। তাহলে এখানে আমাদের আনসার হলো 11। তাহলে এটা সে বোঝা গেল। এবার দেখো আমরা 4 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 4 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি ঘনকের তল সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা লেখো। আর এটা বলেছে, তাহলে ঘনকটা দেখো এখানে আমাদের আঁকা রয়েছে। এবার ঘনকের তল সংখ্যা, এটা কিন্তু সবাই আমরা জানি, ঘনকের তল সংখ্যা হচ্ছে আমাদের 6টি। আর শীর্ষবিন্দু, ঘনকের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বলতে কি না, যে দুটি বাহু, মানে ধরো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, দুটি বাহু যেখানে মিলনে মানে যেখানে মিলিত হয় সেখানে যে বিন্দুটা থাকে সেটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে দেখো আমি রেখে দিচ্ছি, ধরো এখানে একটা বাহু আর এখানে একটা বাহু, তাহলে এইখানে যে বিন্দুটা রয়েছে, যে এখানে একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। তাহলে সেই রকম এই ঘনকটার কয়টি শীর্ষবিন্দু রয়েছে এটা কিন্তু আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো কয়টি, এই যে দেখো এখানে আমি আরেকবার এঁকে দিচ্ছি তোমাদের, এই যে তাহলে দেখো এখানে একটা আর এখানে একটা, আমি আলাদা পিন দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। দেখো এখানে একটা এখানে একটা, তাহলে এখানে একটা হলো দুটি বাহুর মিলন, এখানে একটা, আর এখানে একটা দুটো, এখানে একটা তিনটে, এখানে একটা চারটে, এখানে একটা পাঁচটা, এখানে একটা ছটা, এখানে একটা সাতটা, আর এখানে একটা আটটা। তাহলে টোটালে আমাদের শীর্ষবিন্দু কটা হলো ঘনকের, 8টি। তাহলে ঘনকের শীর্ষবিন্দু হচ্ছে 8টি আর তল সংখ্যা হচ্ছে 6টি। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এরপর দেখো আমরা 5 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 5 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি নিরেট চোঙের কটি তল, আর নেক্সট কোশ্চেন বলেছে দুটি বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরলরেখাংশ আঁকা যায়। তাহলে প্রথম কোশ্চেনটা কি বললো, একটি নিরেট চোঙের কটি তল। তাহলে দেখো প্রথমে আমরা চোঙটা এঁকে নিই, তাহলে কিন্তু আমাদের বোঝা যাবে যে একটি চোঙের কয়টি তল। আচ্ছা চোঙটা এঁকে নিলাম। তাহলে এবার তোমরা বলো যে একটি চোঙের কয়টি তল। দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এই যে ওপরে একটি সমতল আর এই নিচে সমতল, আর এই যে চারিপাশে এটা বক্রতল। তাহলে আমাদের টোটালে কয়টি তল হলো, দুটি সমতল একটি বক্রতল। তাহলে টোটালে আমাদের একটি নিরেট চোঙের কয়টি তল, তিনটি তল। এটা কিন্তু বোঝা গেল। এবার দেখো দুটি বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরলরেখাংশ আঁকা যায়। তাহলে কিন্তু দুটি বিন্দু আমরা নিয়ে নিই, তাহলে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু, তাহলে এখান থেকে সরলরেখাংশ তাহলে একটা টানা যাচ্ছে কিন্তু। তাহলে দুটি বিন্দুতে সর্বাধিক কটি সরলরেখাংশ আঁকা যায় না, একটি আঁকা যায়। আর যদি বলতো যে দুটি বিন্দু দিয়ে সর্বাধিক কটি বক্ররেখা আঁকা যায়, তাহলে কিন্তু এখানে দুটি বিন্দু প্রথমে নিলাম, এবার এইদিকে আঁকা যেতে পারে, এইদিকে আঁকা যেতে পারে, কিন্তু আমরা অসংখ্য আঁকতে পারি। তাহলে বক্ররেখা যদি বলতো তাহলে হতো অসংখ্য, আর এখানে যেহেতু বলেছে সরলরেখাংশ কয়টি আঁকা যায় সর্বাধিক, তাহলে এখানে আমাদের হবে একটি। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন 6 দাগের কোশ্চেনটাই দেখি। দেখো এখানে এবার আমাদের লাস্ট কোশ্চেন 6 দাগের কোশ্চেনটা কি বলেছে যে রশ্মি ও সরলরেখার মধ্যে পার্থক্য লেখো। এটা আমাদের বলেছে। তাহলে এইদিকে লিখেছি দেখো রশ্মি, আর এদিকে লিখেছি সরলরেখা। তাহলে এবার রশ্মির প্রথমে কি মানে রশ্মির কি বৈশিষ্ট্য সেটা প্রথমে বলে দিই। দেখো আমি বলছি যে রশ্মি এর কোনো রশ্মির প্রান্তবিন্দু আছে, আর সরলরেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই। আর কি রশ্মির কি আছে, যে রশ্মি একদিকে প্রসারিত হয় আর সরলরেখা কিন্তু দুই দিকে প্রসারিত হয়। তাহলে রশ্মিটা কিরকম টাইপের হচ্ছে আমি বলছি। তাহলে এখানে একটা নির্দিষ্ট বিন্দু, এবার এই দিক থেকে যদি সেটা প্রসারিত হয়, মানে
একদিকে প্রসারিত হয়। মানে যেরকম ধরো টর্চের লাইট, তাহলে এখানে টর্চের যে আলো সেটা কিরকম, না ধরো এখানে টর্চটা রয়েছে, এবার এর যে আলো সেটা কিন্তু একদিকে প্রসারিত হচ্ছে। তাহলে কি এটাকে আমরা কি বলবো, এরকমই কিন্তু রশ্মি হয়। তাহলে এই যে এখানে একটা বিন্দু, তাহলে এই দিক থেকে স্টার্ট হলে কিন্তু রশ্মি একদিকে যাবে, একদিকে প্রসারিত হয়। আর এখানে রশ্মিগুলো মানে রশ্মির প্রান্ত বিন্দু আছে, মানে এই যে এখানে একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে, এটা কিন্তু রয়েছে, কিন্তু সরলরেখার কিন্তু সেরকম নেই কিছু, মানে প্রান্ত বিন্দু নেই। তাহলে দেখো সরলরেখাটা তাহলে কিরকম ধরনের হচ্ছে, ধরো এখানে একটা সরলরেখা, তাহলে এবার এই দিকেও কিন্তু সরলরেখা প্রসারিত হচ্ছে, আবার এই দিকেও হচ্ছে। মানে ধরো এদিকে যদি ডান দিকে যদি আমি বাড়াই, তাহলে ডান দিকে কিন্তু এইদিকে বাড়বে, মানে যতটা দূর তুমি পারবে ততটা কিন্তু বাড়বে, মানে অনেক দূরে যেতে পারে। আবার যদি বাঁ দিকেও বাড়াতে চাও, বাঁ দিকেও কিন্তু বাড়বে। তাহলে এটা কি, সরলরেখা কিন্তু দুই দিকে প্রসারিত হয়, আর সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। আর রশ্মি হচ্ছে নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে এবং রশ্মি একদিকে প্রসারিত হয়। তাহলে এটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে কিরকম হচ্ছে। তাহলে এইভাবে যদি তোমরা কোনো উদাহরণে যদি বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা টোটালে 6টি অঙ্ক করলাম। এরপরে আমাদের যে দুটি ভিডিও আসবে, এই দুটি ভিডিওটাও কিন্তু আমাদের 6টি করে অঙ্ক থাকবে। তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের এক্সাম ভালো হবে। আর তোমাদের একটি কথা বলি, সেটা হলো আমাদের এই অঙ্কগুলো করতে আমি যখন ভিডিওটা করি, তোমাদেরকে বুঝিয়ে যখন বলি, তখন কিন্তু এইগুলোতে করতে আমার 2 থেকে 3 ঘন্টা কিন্তু সময় লাগে। তো এবার যদি আমি নিজে যদি খাতায় করি, তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট বা 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের জন্য আমি এটা পরিশ্রম করছি যেটা, সেটার জন্য তো একটা লাইক হতেই পারে। তোমরা যদি একটা লাইক বা কমেন্ট বা শেয়ার যাই করো, সেটাতে কিন্তু আমার পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করব, সেগুলো কিন্তু করতে আমার উৎসাহটা বাড়ে বা আমার আনন্দও লাগে কিন্তু। তাহলে পারো, তাহলে তোমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা একটা লাইক করতে পারো। তাহলে আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।